নমস্কার, আমি শুভদীপ বলছি। এই অনুষ্ঠানের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি শুভদীপ বলছি আমার এই পেজ থেকে। এই অনুষ্ঠানটি প্রতিটি পর্বে আমরা মুখোমুখি হব এমন কিছু মানুষের যারা তাদের নিজেদের কাজের মধ্যে দিয়ে এই সমাজে এক অনন্য নজির স্থাপন করেছে। আজ এই প্রথম পর্বে আমি মুখোমুখি এমন এক মানুষের যিনি ব্যক্তিগতভাবে আমার খুবই কাছের মানুষ, তার থেকেও তার গুণের জন্য তিনি সারা পৃথিবীর বাঙালির কাছে সমাদৃতা। বাংলা গানের অদ্বিতীয়া শ্রীমতী ইন্দ্রাণী সেন, তারই বাড়িতে আজকে এই প্রথম পর্ব। ইন্দ্রাণীদি আমার তো ইন্দ্রাণীদি, তোমার সাথে পরিচয় দেখতে দেখতে প্রায় 14 বছর অতিক্রান্ত। আচ্ছা, আমি আপনাদের একটা মজার ঘটনা বলি, সেটা ইন্দ্রাণীদির মনে থাকার কথা না, আমি বলছি। ছোটবেলায় মানে আমি যখন ক্লাস 5-6 পড়ি তখন আমাদের বাড়িতে প্রথম টেলিফোন এলো, এবং তখন টেলিফোনে থেকে দুটো বড় বড় বই দিত, ডিরেক্টরি, মোটা মোটা বই দিত। তো সেইখান থেকে আমি ইন্দ্রাণীদির টেলিফোন নাম্বারটা জোগাড় করেছিলাম, এবং জোগাড় করে তখন ক্লাস 6-এ পড়ি আমি প্রথম ফোন করেছিলাম। তো ইন্দ্রাণীদির সাথে তখন সেই মানে কি বলে একটা ছেলে মানুষই ভাবে যেভাবে কথা হয় সেভাবেই হয়েছিল। এবং পরবর্তী সময়ে যখন একসাথে কাজ শুরু করলাম, আমরা প্রচুর কাজ করেছি এই বছরে, তো তখন তো এই মানুষটাকে আরো বেশি করে জানলাম এবং চিনলাম, এবং সেই জানা এবং চেনা সত্যি আমার জীবনের একটা মূল্যবান সম্পদ। এবং ইন্দ্রাণীদি, আমি তোমার সামনে বলে বলছি না, আমাদের ছোটবেলায় না আমরা একটা স্পেশাল আমাদের প্রেয়ারের সাথে বলা থাকতো, থ্যাংক ইউ গড ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট, থ্যাংক ইউ গড ফর হ্যাভ উই ইট, থ্যাংক ইউ গড ফর দ্য বার্ডস দ্যাট সিং, থ্যাংক ইউ গড ফর এভরিথিং। তো আমাদের টিচার বলতেন যে সবসময় ঈশ্বরকেও ধন্যবাদ দেবে যে তিনি তোমাকে এত সুন্দর একটা পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন। তো আমার জীবনে আমার মা বাবার পরে যাদের অবদান রয়েছে চলার পথে বিভিন্ন ভাবে, তার মধ্যে তুমি কিন্তু একজন অন্যতম। কারণ সত্যি বলছি, আমার এই 15 বছরের চলার পথে ইন্দ্রাণীদির মতন মানুষের কাছ থেকে আমি যে সাহচর্য পেয়েছি, যে সাহায্য পেয়েছি, যে অনুপ্রেরণা পেয়েছি, সেটা আমার কাছে সারা জীবন সোনার মতন দামি হয়ে থাকবে। ইন্দ্রাণীদি, বলো এই লকডাউন তুমি কিরকম কাটালে? প্রায় 1 বছর হয়ে গেল। 1 বছরের বেশি হয়ে গেল। হ্যাঁ, প্রথম লকডাউনে তো আমাদের কলেজ যেতে হতো না। আমি দিব্যি ঘুমিয়ে দিবানিদ্রা দিয়ে নাতির সঙ্গে খেলা করে তার পড়াশোনা করিয়ে নাতিকে নিয়েই থাকতাম। বাই দ্য ওয়ে, ইন্দ্রাণীদি কিন্তু এখন প্রিন্সিপাল, মানে তিনি অধ্যক্ষা। তারপরে এই লকডাউনে অধ্যক্ষা হওয়ার পরে আমাকে মাঝে মাঝেই কলেজে যেতে হয়, সপ্তাহে 2-3 দিন কলেজে যেতে হয়। সেটাও আমি খুব এনজয় করি। প্রিন্সিপালের ঘরে, ঠান্ডা ঘরে বসে কাজ করছি, দারুণ মজা লাগে। আবার মাঝে মাঝে একটু গল্পের বইও পড়ে নিই, ফাঁকা থাকলে পাশে একটা গল্পের বই থাকে একটু পড়ে নিই। তবে কাজটাই বেশি হয় এখন। অবশ্য ওই অধ্যক্ষ হওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজটা বেশি, একাডেমিক কাজটা কম। এখন আর পড়াতে হয় না, কিন্তু অন্য টিচাররা আসেন না, আমি ফাঁকা ঘরে কাজ করি, আর অফিসে 3-4 জন আসেন, তাদের সঙ্গে কাজ করি। এই আর বাড়িতে যখন থাকি ওই একই রুটিন, দিবানিদ্রা, সিরিয়াল দেখা, সন্ধ্যেবেলা 6টা থেকে 8টা, ক্লাস নেওয়া। সেটাই তো, দিশার ক্লাস রয়েছে। দিশাটা তো আমার খুব নিজের, তো দিশার ক্লাস নিই সপ্তাহে 3 দিন, সন্ধ্যে 8টা থেকে। কেন 8টা থেকে বলতো? 6টা থেকে 8টা আমার, তারপরে 8টার পর থেকে 8টা থেকে 9টা আমি ক্লাস নিই, বাকি সময়টুকু বাচ্চাকে নিয়ে। আচ্ছা ইন্দ্রাণীদি, তুমি তো তোমার একটা দৈনন্দিন জীবনের কথা বলে, যেটা নিয়ে কিন্তু আমার সাথে এই ভদ্রমহিলার মাঝে মাঝে খুব বিরোধ ঘটে। ঠিক আছে, আমি মাঝে মাঝে খুব চাপ দিই যে তুমি এটা কেন করছো, কেন করছো, এক্স্যাক্টলি। তো যে কিন্তু তার বলে না না, আমার সিরিয়াল দেখাটা অনেক ইম্পর্টেন্ট, আমার দুপুরে ঘুমানোটা অনেক ইম্পর্টেন্ট। যাই হোক, দেখা যাক যে আমি সফল হই কিনা। তো যেটা বলছিলাম, দেখো তোমরা যে সময় মিউজিক্যাল ক্যারিয়ার শুরু করেছিলে, সেই সময় থেকে কিন্তু এই সময়টা আমরা যখন এখন দাঁড়িয়ে কাজকর্ম করছি, এটা অনেক ডিফারেন্স। এবং আমি বলবো যে ডিফারেন্সটা কিন্তু টেকনোলজিক্যালও একটা অনেক বড় ডিফারেন্স, বিরাট ডিফারেন্স। মানে এখন ইউটিউব, ইনস্টাগ্রাম, আরো নানা রকম টুইটার, ফেসবুক, এত কিছু ছড়াছড়ি, এবং প্রত্যেকটা মিডিয়ামে কিন্তু স্ট্রিমিয়ার্ড। হ্যাঁ, মানে আপনাদেরকে বলি, আমরা কিন্তু এই এপিসোডে স্ট্রিমিয়ার্ডে প্রথম চেষ্টা করেছিলাম, আপনারা অনেকেই জানেন যারা আমার পেজে আছেন, কিন্তু সেটা কোনোভাবে আমরা মানে কি বলবো, ফোনে তাকে নানা রকম ইনস্ট্রাকশন দিয়ে
কোনোভাবে তাকে আমরা কোনো সাহায্য করতে পারলাম না যিনি ওটাতে সাকসেসফুল হতে পারেন। অনেক চেষ্টা করে ইন্দ্রানীদি 1 ঘন্টা ধরে কিন্তু কন্টিনিউয়াস উনি চেষ্টা করেছেন, বাট হয়নি কোনো কারণে। তবে আমি বলবো যে এটা শুধু ইন্দ্রানীদির যে দোষ তা নয়, সেদিন হয়তো নেটওয়ার্কটাও ঝামেলা করছে। হ্যাঁ সেটাই। আর আমার খুব মনে হচ্ছিল যে তোমার যেহেতু 12 তলায় ফ্ল্যাট, সেই জন্য হয়তো কোনো নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই যে একটা ড্রাস্টিক চেঞ্জ, ঠিক আছে, এবং সবকিছুতেই কিন্তু গান কবিতা ভীষণ ভাবে রয়েছে। এবং এখন কিন্তু তোমাদের সময় যদি ঘরে ঘরে শিল্পী 100 জন থাকতো, এখন সেটা 1000 বা 5000 হয়তো এসে দাঁড়িয়েছে। এই চেঞ্জটাকে তুমি একজন সঙ্গীত শিল্পী হিসেবে কিভাবে দেখো? দেখ, আমরা যখন শুরু করেছি তখন কিন্তু এত শিল্পী ছিল না, ছিল হয়তো, তারা সবাই খুব একটা, তাদের উত্থান হয়নি। যাদের উত্থান হয়েছে তারা মুষ্টিমেয় কিছু শিল্পী ছিলেন, তাদের গানই আমরা সবসময় শুনতাম, সেগুলোই ফলো করেছি। আমি যেমন আশাজির ভীষণ ভক্ত, আশাজির গান সবসময় ফলো করতে চেষ্টা করেছি, সেই করে করে উঠে আসা। আর তখন রেকর্ডিং সিস্টেম ছিল, সবাই একসঙ্গে মিউজিশিয়ানদের সঙ্গে বসে আর্টিস্টরা গান করবে, আর সেইখানে রেকর্ডিস্টরা একসঙ্গে একটা গান রেকর্ডিং হবে। তার ফলে তখনকার যারা বর্ষিয়ান মিউজিশিয়ান, তাদের থেকে আমরা ছোট যারা আর্টিস্ট অল্প বয়সী, তারা খুব হেল্প পেতাম। এখানটা এরকম করে কর, ওখানটা ওরকম করে কর। আর আমি সুমিত্রা সেনের মেয়ে বলে আমার একটা অ্যাডেড অ্যাডভান্টেজ ছিল, সবাই আমাকে খুব ভালোবাসতেন, সেইভাবে কাজ করতাম। কিন্তু এখন তো জিনিসটা পুরো পাল্টে গেছে। এখন তো আমরা মিউজিশিয়ানদের চোখে দেখতেই পাই না, কে কখন বাজিয়ে গেল, বাজানোটাও একসঙ্গে না, যে যার সময় পাচ্ছে সে এসে বাজিয়ে যাচ্ছে। আমি সেটা বুঝতে পারি না যে একটা টিকটকের সঙ্গে তবলা কি করে বাজে, তার সঙ্গে ফ্লুট কি করে বাজে, তার সঙ্গে সারেঙ্গি কি করে বাজে। যাই হোক, এভাবে একটা গান হয়, মানে একটু 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 করে তৈরি হয়। আগে যেমন আমরা একসঙ্গে একটা গান তৈরি করতাম, অনেক রিহার্সাল দরকার পড়তো, এখন সেসব কিছু দরকার হয় না। আমি যেমন একটা গান পেলে যাওয়ার পথে, মানে স্টুডিওতে যাওয়ার পথে গানটা একটু শুনে নিলাম, আর গানটা লিখে নিয়ে নোটেশন করে নিলাম, এবার ওখানে গিয়ে নোটেশনটা শুধু উগড়ে দিই, সেইভাবে কাজটা করি। এখন আর তাহলে গানের সাথে যে একজন গায়ক বা গায়িকার যে যোগাযোগটা, একাত্মতা, সেটা কি কোথাও একটু খামতি পড়ছে বলে মনে হয়? না, মানে আমার ক্ষেত্রে পড়ে না, কারণ আমি 2-3 বার গানটা গাই, একটু আত্মস্থ করে নিই, তারপর গানটা গাই। এবার যিনি করাচ্ছেন, যিনি মিউজিক ডিরেক্টর, তিনি যদি খুশি হন আমার আর। বুঝতে পেরেছি। যাই হোক, এই পরিবর্তনটা কি তোমাদের কাছে একটা খুব সাংঘাতিক টেকনিক্যাল পরিবর্তনটা, মানে কারো যদি একটু সুর গন্ডগোল হয়, সেটাকেও আর গাইতে হয় না, সেটাও ম্যাচ করিয়ে দেওয়া যায়। আগে সেটা ছিল না। আগে তোমাদেরকে একটা গান তৈরির জন্য অনেক বেশি মেহনত করতে হতো, অনেক পরিশ্রম করতে হতো। দিনের পর দিন HMV রিহার্সাল রুমে গিয়ে আমাদের রিহার্সাল করতে হতো। এবার রেকর্ডিং এর সময়ও তার আগে 1-2 বার রিহার্সাল করা হতো, কারণ একবার কারো ভুল হলে পুরোটা আবার করতো। কোন একটা মজার ঘটনা রেকর্ডিং রিলেটেড? মানে এরকমও হয়েছে যে গানটা প্রায় শেষ হয়ে এসছে, শেষ দিকে একটা কেউ টং করে একটা কিছু বাজিয়ে দিই, আবার পুরো গান রেকর্ডিং। আমি এখন যখন আমার পুরোনো গান শুনি, তখন আমি ভাবি যে কিভাবে এক চান্সে মানে সুরে তালে লয় ঠিক রেখে গানটা গেয়েছিলাম। এবং প্রত্যেকটা শিল্পী ওইভাবে গাইতে, প্রত্যেকে সন্ধ্যা মুখার্জি থেকে শুরু করে সবাই ওইভাবে গাইতে। তো এখন অনেক সুবিধা হয়ে গেছে, কারণ এখন আমরা যখন গান করি তখন একটা লাইন ভুল হলে আবার সেই লাইনটুকু, কি একটা শব্দতে গন্ডগোল হলে শুধু পাঞ্চ করে সেই শব্দটুকু ঢুকিয়ে দেওয়া বা বার করে দেওয়া, বা অনেক সময় এরকম হয় যে একদমই অনেকটা বলতে হবে, তখন মাঝখানে একটা, আগে যেমন একটা চোরা দম নিয়ে বলতে হতো, এখন সেটা করতে হয় না, ওইটুকু পাঞ্চ করে আবার পরের পোর্শনটা পাঞ্চ করে ঢুকিয়ে দেওয়া যায়। এখন রেকর্ডিস্টের খাটনি অনেক বেশি।
কিন্তু এখন গায়ক গায়িকাদের অনেক সুবিধা। আচ্ছা ইন্দ্রাণীদি, তুমি তো একটা মানে আমি বলতে চাইছি যে তোমার শেখার জায়গাটাও তো যথেষ্ট মানে শক্তিশালী, এই কারণে তুমি সুমিত্রা সেনের মেয়ে মায়ের কাছ থেকে তো প্রতিনিয়ত শিখেইছো, এবং এছাড়াও আরো অনেক শিক্ষক শিক্ষিকাদের কাছে তুমি গান শিখেছো। তার মধ্যে আমি যেটা দেখেছিলাম, মানে আমার এখনো মনে হচ্ছে ছোটবেলায় একটা সাক্ষাৎকার দেখেছিলাম, বিমান মুখোপাধ্যায়, তুমি আর সম্ভবত শ্রীকান্ত দা হয়তো ছিলেন, সেই বিমান মুখোপাধ্যায়ের মতন একজন মহিরুহের কাছ থেকে যে তোমরা শিখেছো। এবং আমি কিন্তু শেখা মানে শুধু গান শেখাটাকে বলছি না, যে বিষয় ভিত্তিক শেখাটা, সেই জায়গাটা নিয়ে তুমি কিছু। বিমানদার কাছে আমার বাবার মৃত্যুর পরে না, তার আগের থেকেই গেছি। বিমানদা আমার আরেক বাবা। আচ্ছা। উনি আমাকে সৎমা বলে ডাকতেন, আমি খুব বকতাম ওনাকে। আচ্ছা। ঠিক মতো খান না, ওষুধ খান না, এই করেন না, সে করেন না, খুব বকাবকি করতাম। সেই জন্য তুই আমার সৎমা। তো বিমানদার কাছে যাওয়ার পরে বিমানদা শুধু যে আমাকে গান শেখাতেন তা নয়, উনি আমাকে অনেক বই পড়তে দিতেন, ভালো ভালো বই, ভালো টিচাররা কিন্তু ভালো বই পড়তেন। একদম। আমার একজন ইংলিশ টিচার ছিলেন, আমি যার কাছে হায়ার সেকেন্ডারির আগে পড়তাম। উনি আমাকে নিউট হ্যামসন থেকে শুরু করে অনেক ভালো ভালো বই পড়তে দিয়েছেন, শেক্সপিয়ার পড়াচ্ছিলেন। তো যাই হোক, এরকম বিমানদার কাছে অনেক বই পড়েছি। একটা রবীন্দ্রনাথের গান, সেটা কিভাবে, তার অর্থটা কিভাবে আত্মস্থ করতে হয় সেটাও উনি শেখাতেন। আবার একাধারে ভজন শেখাচ্ছেন, পুরাতনী শেখাচ্ছেন, নজরুলগীতি শেখাচ্ছেন, আধুনিক গান ওনার নিজের অনেক তৈরি করা আধুনিক গান আছে, সেটা আমি একটা অ্যালবাম করেছিলাম, আমি ইন্দ্রাণী বলে। সবকটাই বিমানদার সুর করে, কথা সুর ও কথা সুর দুটোই। আচ্ছা আচ্ছা। আমি ভদ্রলোকে মানে এখন যখন ওনার পুরনো এই রেকর্ড গুলো দেখি বা ওনার সম্পর্কে জানি, খুব মনে হয় যে কত সহজ সরল অনাড়ম্বর জীবন, ভীষণ। মানে একটা এইটুকু ঘরের মধ্যে উনি ক্লাস নিতেন, 15-16 জন ছাত্রী থাকতো, আর আমাকে উনি আলাদা শেখাতেন। আমি কলেজ যাওয়ার পথে, আমি তো 38 বছর চাকরি করছি, 38-39 হয়ে গেল। আমি কলেজ যাওয়ার পথে ওনার পথেই পড়তো, ওনার বাড়িতে নেমে আবার মিনি বাসে করে আবার আমি কলেজ যেতাম, কিছুটা যেতাম আবার হেঁটে যেতাম। তো বিমানদার বাড়িতে উনি আমাকে দেখতে পেলে একসঙ্গে 3-4টে গান শিখিয়ে দিতেন। এবার আমার হয়তো ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, আমি বলতে পারতাম না, আরেকটা গান শিখে নে, আরেকটা গান শিখে নে, তুই তো তাড়াতাড়ি তুলতে পারিস, কারণ আমি নোটেশন করতাম। এরকম করে এই সুবল দাশগুপ্তর গান শেখাচ্ছেন, এই কমল দাশগুপ্তর সুর করা ভজন শেখাচ্ছেন, এই পুরাতনী শেখাচ্ছেন, সব একসঙ্গে জগা খিচুড়ি পাকিয়ে শেখাতেন। আর আমি সেগুলো শিখতাম কি করে, আমি আবার ক্লাসে আমার ছাত্রীদের শেখাতাম। ও, তোমার ওখানে একটা চর্চা তৈরি হয়ে যেত, একদমই শেখাতে শেখাতে আমার তৈরি হয়ে যেত এইভাবে। আরেকজনের কথা ইন্দ্রাণীদি তোমার থেকে খুব জানতে চাইবো, আমাদের অনেকেরই প্রিয়, অনেকে কেন সবার প্রিয় রবীন্দ্রসঙ্গীতের আরেকজন দিকপাল দেবব্রত বিশ্বাস, জর্জ বিশ্বাস। উনি আরেকজন মানুষ ছিলেন, উনিও ভীষণ স্নেহ করতেন, উনি সবাইকে আপনি করে বলতেন, আর এই ময়মনসিংহের ভাষায় কথা বলতেন, বাঙাল ভাষায় কথা বলতেন। সেই ওনার কাছে প্রথম যখন গেছি, বাবা নিয়ে গেছেন, উনি আমাকে বলছেন একটা গান গাও, আপনি একটা গান গান তো দেখি। তো আমি আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদল দিনে গেয়েছি। এবার গাইতে গিয়ে আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদল দিনে হয়ে গেছে। তখন উনি বলেন ভেবা চাকা। মানে ভেবা, তার মানে কি, ভেবা চাকা কথাটা একসঙ্গে তো বলতে পারলে না তুমি, মুখরো বাদল দিনে বললে। হ্যাঁ, এরকম করে শেখাতেন। তারপরে বেশিরভাগ সময় আমি দুপুরের দিকে যেতাম, এবং উনি যখন মানে প্রখর গ্রীষ্মে একটা বর্ষার গান শেখাচ্ছেন, চোখ বন্ধ করলে, ওই অল্প বয়সে আমি গেছি তখন ক্লাস 6-7 এ। বাবা, খুবই অল্প বয়স, মানে ক্লাস 6 এর মেয়েকে আপনি করে বলছেন? আচ্ছা, সবাইকে আপনি। এবং সেই যে উনি গান গাইছেন, মানে চোখ বন্ধ করলে তখন মনে হতো বাইরে বৃষ্টি পড়ছে। মানে এই ওনার গানের ওই ফিলটা ছিল। তারপরে কত চিঠি পড়াতেন আমাকে, ওনার কত ভক্তরা চিঠি দিত, আর ওনার হাতের লেখা করে উত্তর মতো হাতের লেখা ছিল। উনি নিজে সমস্ত চিঠির উত্তর দিতেন। উনিও ভীষণ নিরানম্বর, একটা
মানে 10x10 আচ্ছা। একটা ঘর, তার মধ্যে একটা ইজি চেয়ার, একটা এইটুকু কাঠের তক্তপোষ, কিছু বই, আর ওই টেবিলের উপর একটা হারমোনিয়াম। ওই সকাল থেকে উঠে উনি ওই ইজি চেয়ারে বসে থাকতেন, সামনে হারমোনিয়াম, আর পান খেতেন, সারা হারমোনিয়ামে চুনের দাগ ভর্তি, এরকম করে গান শেখাতেন। আর ওনার একটা মানে সেক্রেটারি কাম কুক কাম কেয়ারটেকার সব ছিল অনন্ত, তাকে উনি ডাকতেন অন্ত বলে, অন্ত বলে অন্ত বলে ডাকতেন। তো এরকম ভাবে বহুদিন আমি অর্থের দিক থেকে কিন্তু পুরো উল্টো উল্টো আমি তো 12 বছর ওনার কাছে শিখেছি। ওনার সঙ্গে বহু শেষের দিকে ওনার গলার একটু এটা ধার কমে গেছিল, উনি আমাকে সব অনুষ্ঠানে নিয়ে যেতেন এবং সেইখানে ওনার সঙ্গে আমি গলা। দেবব্রত বিশ্বাসের কাছে শিখেছে এরকম কোন গানের কথা মনে পড়ে? বহু গান। আমার যেদিন ভেসে গেছে আমার যেদিন ভেসে গেছে চোখের জলে, আমার যেদিন তারি ছায়া পড়েছে শ্রাবণ গগন তলে যেদিন। রবীন্দ্রনাথের গানের কিন্তু এটা একটা গুণ যে যখনই শুনি, যে অবস্থাতেই শুনি না কেন, মুহূর্তের মধ্যে পরিবেশটাকে বদলে দিতে পারে। একদমই তাই। ইন্দ্রাণীদি, এই সময় যখন তুমি গান শিখছো, পড়াশোনা করছো বা এই মানুষদের সান্নিধ্যে আসছো, তখন তো তোমার মা একজন ব্যস্ত শিল্পী, ভীষণ ব্যস্ত শিল্পী। সেই ব্যস্ততার মধ্যে মার সান্নিধ্য পাওয়া বা মায়ের থেকে গান শেখা বা সব ব্যাপারেই মায়ের থেকে একটা গাইডেন্স পাওয়া, সেটা তুমি কিভাবে পেয়েছো? ছোটবেলায় মার গাইডেন্স খুব পেয়েছি, তখন মারও অতটা ব্যস্ততা বাড়েনি। আচ্ছা। তখন মা একটা স্কুলে চাকরি করতেন, তখন রবীন্দ্রভারতীতে জয়েন করেন। তো উনি রবীন্দ্রভারতীতে জয়েন করেছেন আমার যখন 11-12 বছর বয়স, তখন আমি অনেকটা স্বাবলম্বী হয়ে গেছি। আচ্ছা। তখন মা ওই বেরিয়ে যেতেন, আর মা খুব স্ট্রিক্ট ছিলেন, খুব বকতেন। এরকম মানে মার বেল পেলেই আমরা ঘর দোর পরিষ্কার করে, আমরা ঘর দোর পরিষ্কার করে ঠিকঠাক করে তারপর দরজা খুলতাম। এরকম আর কি। আর আমি একটুখানি চুপচাপ ছিলাম, গবেষণা ছিলাম। আমি অবসর সময় খুব বই পড়তাম আর গান শুনতাম। আচ্ছা। আমি নিজে প্র্যাকটিস করতাম। তখন আমি ক্লাসিক্যালও শিখছি, তখন ক্লাসিক্যাল শিখছি। মানে বাধ্য ছাত্রী বলতে যা বোঝায় তোমার মধ্যে সব সেই গুণগুলো ছিল। হ্যাঁ, সেটা ছিল। আর কিন্তু আমার সঙ্গীত জীবনে এই উত্তরণটা, তার মধ্যে মার চেয়ে বাবার কন্ট্রিবিউশন অনেক বেশি। মা পরের দিকে আর শেখাতে পারতেন না, অত সময় ছিল না, আর আমরাও মার কাছে যেতাম না, কারণ আমি তখন জর্দার কাছে গান শিখছি, আমি ক্লাসিক্যাল শিখছি, আমি তারপর পূর্বদির কাছে নজরুল শিখছি। সুতরাং তখন আর মাকে আর প্রয়োজন হতো না, কিন্তু বাবা সব জায়গায় আমায় নিয়ে যেতেন। আর বাবা আমার গান শুনতেন, শুনে বলতেন ভালো হয়েছে না খারাপ হয়েছে। মানে বাবার উৎসাহে আমার ইন্টার স্কুল, ইন্টার কলেজ কম্পিটিশনে নাম দেওয়া, এবং বিশেষ করে ইন্টার কলেজে অনেকগুলো সাবজেক্ট থাকে, তো ওই মার কাছ থেকে বাবা জেনে নিতেন যে কে কোন সাবজেক্টে দিকপাল, তো তার সঙ্গে কন্ট্যাক্ট করে যেদিন যে সাবজেক্টের গান, সেদিন সকালে আমাকে নিয়ে তার বাড়িতে যেতেন। আমার মনে আছে দীনেশ চৌধুরীর বাড়ি গড়িয়ার অনেক মানে প্রান্তিক জায়গায়, সকালবেলা গড়িয়াতে দীনেশ চৌধুরীর বাড়ি গেলাম, গিয়ে গান তুললাম, গান তো আগমনী গান তুলে এনে বিকেলে গাইলাম। এইরকম ভাবে বিভিন্ন লোকের কাছে গিয়ে গিয়ে আমরা পূর্ণদাস বাউলের কাছে গেলাম, সেখান থেকে বাউল গান শিখলাম, শিখে আবার বাউল গানও শিখেছো? হ্যাঁ, একটা গান কম্পিটিশন, এমনি করে চ্যাম্পিয়ন হলাম। তুমি তো পরবর্তী সময় তোমার বাবার নামে একটা ট্রাস্ট তৈরি করেছো, জারি কালচারাল, অনিল কুমার সেন মেমোরিয়াল ট্রাস্ট, তারই কালচারাল উইং হচ্ছে দিশা।
আর তার একটা এডুকেশনাল রিসার্চ ইউনিট হচ্ছে আচ্ছা দীক্ষা, যেটা আমার স্বামী অরূপ সেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। ইন্দ্রাণী, এই যে দেখো একটা ফ্লো, যে সুমিত্রা সেন, ইন্দ্রাণী সেন, শ্রাবণী সেন, এই ব্যাপারটা এবার বাঙালির কাছে এই ব্যাপারটা কিন্তু ভীষণ প্রিয়। মা মেয়ে ব্যাপার, বা তোমরা দুই বোনে এইভাবে সবার গানের মধ্যে দিয়ে সবার মন ভরিয়ে আসছো এতগুলো দিন ধরে, এই ব্যাপারটা তোমার নিজের কিরকম লাগে? একটা কোথাও কি তৃপ্তি দেয়, না মনে হয় যে আমার এখনো আরো কিছু আমার দেওয়ার বাকি আছে, আরো কিছু করার আছে? এই ব্যাপারটা কি মনে হয়? তৃপ্তি তো নিশ্চয়ই দেয়, যে অনেকটা পথ পেরিয়ে এসেছি, লোকে আমাকে চেনে, আমার গান ভালোবাসে, এইটা একটা বিরাট তৃপ্তি। আর আরো অনেক কিছু করার হয়তো ছিল, কিন্তু এখন আর আমার এখন 64 বছর বয়স, এরপরে আর অনেক কিছু সেরকম। 64 বছরটা কিন্তু একটা বয়স নয়, মানে আমি জাস্ট বলছি, মানে আপনাদেরকে বলি, এটা তো 64টা আজকে উনি বলছেন, ওনার যখন 54 তখন থেকে কিন্তু মোটামুটি 60-এর ঘরে উনি ঢুকে গেছেন। সুতরাং এই ব্যাপারটা ইন্দ্রাণী থেকে নতুন কিছু নয় যে অনেক বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে। 64 বছর বয়সে কিন্তু মানে মানুষের জীবনে আবার নতুন কিছু শুরু হয়। অনেকের হয়েছে, কিন্তু আমি এখন পুরোপুরি গান শেখাবার দিকেই কনসেন্ট্রেট করতে চাই। আচ্ছা, হ্যাঁ, আমার একসময় ইচ্ছে ছিল এআর রহমানের সঙ্গে কাজ করব, আর ডি বর্মনের সঙ্গে কাজ করব। আর ডি বর্মনের সাথে কাজ তো তুমি করেছো? এটা করেছি, কিন্তু আবার এটাও শুনেছি যে তখন মনে হয় তোমার মেয়ের কোনো একটা পরীক্ষা ছিল, তাই তুমি বম্বেতে কাজ করতে যাইনি, তখন উনি এসেছিলেন। মানে আমার মেয়ের পরীক্ষাটা ওনার পাত্তা দেওয়ার কোনো দরকার ছিল না, কিন্তু দিয়েছিলেন। দিয়ে উনি এখানে এসে কলকাতা স্টুডিওতে কলকাতার মিউজিশিয়ানদের সঙ্গে সেই প্রথম, উনি এর আগে কোনোদিন বম্বে ছাড়া কোথাও কাজ করেননি, তো সেই এসে উনি কাজ করেছিলেন। তো ওই একটা আমার বিরাট একটা প্লাস পয়েন্ট হয়েছে, আমার একটা বিরাট পাওয়া। সলিল চৌধুরীর সঙ্গে কাজ করেছি। এই কাজগুলো কোথায় ইন্দ্রাণী? এই কাজগুলো কি কোনোভাবে একটু রিভাইভ করা যায় না ইউটিউবে, বা এখনকার যারা গান করছে তারা যেন শুনতে পায়, এটা কি কোনোভাবে করা যায় না? আমি তো ওই ছাত্রীদের মধ্যে শিখিয়ে শিখিয়ে গানগুলোকে বাঁচিয়ে রাখতে। না, ওটার রেকর্ড গুলো নেই এখন আর কোথাও? রেকর্ডগুলো আচ্ছা ইউটিউবে পাওয়া যায়। ও, ইউটিউবে পাওয়া যায়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ইউটিউবে পাওয়া যায়। বুঝতে পেরেছি। বিশেষ করে আর ডি বর্মনের গানগুলো তো পাওয়া যায়। সলিল চৌধুরীর সঙ্গে আমি আলাদা করে কোনো নতুন গান করিনি, কিন্তু সলিল চৌধুরীর কিছু মানে লতা মঙ্গেশকরের গান ইত্যাদি ইত্যাদি উনি বিভিন্ন প্রোগ্রামে আমাকে দিয়ে গাইয়েছেন সেই গানগুলো। এবং তুমি এত সঙ্গীত পরিচালকদের সাথে কাজ করেছো। এবং আরেকটা কথাও বলি, মানে এটা আমরা এই ব্যাপারে কথা বলা হয়নি, যে তুমি কিন্তু যে শুধু মঞ্চের অনুষ্ঠান করেছো, রেকর্ড করেছো তা নয়, প্রচুর সিরিয়াল সিনেমাতেও তুমি গান দিয়েছো। প্রচুর, আমাকে সিরিয়াল কুইন বলতো। এক্স্যাক্টলি, যে সিরিয়াল যখন শুরু হয়, জন্মভূমি সিরিয়ালটার গানটা তোমার গাওয়া, আমার হঠাৎ করে মনে পড়লো। জননী, তৃষ্ণা, অনেক অনেক। রানী রাসমণিকে নিয়ে কোন একটা সিরিয়াল হতো আগে। রানী রাসমণি না, ওটা হচ্ছে রাজেশ্বরী। হ্যাঁ, রাজেশ্বরী বলে একটা হচ্ছিল, সেটা নিধুবাবুর জীবন নিয়ে হয়েছিল। নিধুবাবুর জীবন নিয়ে হয়েছিল, সেখানে রাজেশ্বরী ক্যারেক্টারটা ছিলেন, হ্যাঁ, কিন্তু রাজেশ্বরী তুমি সে টাইটেল সংটা তোমার গাওয়া ছিল। টাইটেল সং আমার গাওয়া ছিল, তার ভেতরে যেসব টপ্পা গান সেগুলো আমার গাওয়া ছিল। আচ্ছা, সেটা আমাকে শিখিয়েছিল মিউজিক ডিরেক্টর দেবাংশু সেনগুপ্ত। দেবাংশু এখন আর বেঁচে নেই, মারা গেছে। দেবাংশু শিখিয়েছিল। আচ্ছা, আমি ছিলাম আর অরুণ ভাদুরী ছিল। আচ্ছা, পণ্ডিত অরুণ ভাদুরী। কত স্মৃতি, কত স্মৃতি। ইন্দ্রাণী, তোমাকে আমি অনেকবার বলছি তুমি প্লিজ নিজের একটা মানে অটোবায়োগ্রাফি লেখো। ভেবেছি, মানে এত স্মৃতি, এত কিছু রয়েছে মণিমুক্ত তোমার কাছে। না, আরেকটা কথা বলি, জানেন তো, সেটা হচ্ছে ইন্দ্রাণীদের বিয়েতে কিন্তু উত্তম কুমারও এসেছিলেন। সেটাও একটা খুব মজার অভিজ্ঞতা। তো এই যে এই পুরনো কথাগুলো যখন তুমি মনে করো, যখন ভাবো, নিশ্চয়ই তখন সেখান থেকে একটা কোথাও কিছু তো মনে আসেই, যে সেই জায়গাটা কিন্তু মানে কি বলবো, সেটা একটা কাউকে অনুভূতি দিয়ে প্রকাশ করার না, সেটা শুধু অনুভব করাই যায়, কথা দিয়ে প্রকাশ করার নয়, অনুভব করাই যায়। তো ভবিষ্যৎ প্রজন্মের জন্য তোমার কোনো মিউজিক্যাল পরিকল্পনা? মিউজিক্যাল নাকি দিশা, তো একদিন দিশার ছেলে মেয়েদের নিয়ে তুমি অনেক কাজ করছো। অনেক কাজ করছি, ওদের দিয়ে নানা রকমের ডান্স ড্রামা, তারপরে গীতিনাট্য। আচ্ছা, ডান্স ড্রামা বলাতে মনে হলো তুমি ডান্স ড্রামার উপরে একটা বই লিখেছো। পিএইচডি করিনি, পিএইচডি তো ইকোনমিক্সে। ওটার উপরে একটা অন্য কাজ করেছিলাম, ওটার উপরে একটা গবেষণা ধর্মী কাজ করেছিলাম। সেইটা করার পরে সেইটা বই আকারে আনন্দবাজার বার করবে।
আচ্ছা। তো এখন লকডাউন বলে কিছুটা মানে প্রায় হয়ে এসছে, শুধু কভার পেজটা করা বাকি আছে। তো এই লকডাউনটা উঠে গেলে ওই বইটা বেরোবে। ওটা কত বছর ধরে বলো তো? অনেকগুলো বছর হয়ে গেল। তো ফার্দার আর কিছু করার তোমার কি পরিকল্পনা আছে স্টুডেন্টদের নিয়ে বা নিজের দিক থেকে? স্টুডেন্টদের নিয়েই কাজ করার খুব ইচ্ছা আছে। আমি তো নানা রকম ওয়ার্কশপ করি ওদের দিয়ে, যাতে বিভিন্ন জগতের দিকপাল মানুষেরা কিছু বলবেন, ওরা কিছু শিখবে, আমিও কিছু শিখবো, এরকম ভাবে কাজ করি। প্রতি বছর এটা করি। এই লকডাউনের জন্য এই বছরটা করা হয়নি। গত বছর হয়নি? গত বছর হয়নি। এই বছরটা একটা অনলাইন করার ইচ্ছা। আচ্ছা, খুব ভালো। আমি একটা বাচ্চাদের নিয়ে করলাম, জানো, আনন্দ পাঠশালা বলে। আমি ছোটদের নিয়ে করবো, এবার বড়দের নিয়ে করবো। অনলাইন করতে পারো, কোনো অসুবিধা হবে না তোমার। জুমে বা ওরকম কোন একটা কিছুতে, গুগল মিটে করাই যায়, কোনো অসুবিধা নেই। তো এইরকম অনলাইন কিন্তু ইন্টারনেটে আমি তোমাকে একটা কথা আজকে আবারও বলছি, প্লিজ তুমি নতুন কিছু করো। আর বিশেষ করে আমি বলবো যে রবীন্দ্রনাথ নিয়ে তো অনেকেই কাজ করেন, তোমার কিন্তু একটা খুব স্ট্রং জন হচ্ছে নজরুল। হ্যাঁ, আমি নজরুলটা আমার খারাপ লাগে, খুব দুঃখ লাগে যে নজরুল একেবারে প্রাপ্ত হয়ে গেছে। আর সেরকম শিল্পীও উঠে আসছে না নজরুলের ক্ষেত্রে। মানে আমাদের পরে আমি, সুস্মিতা গোস্বামী, শম্পা, আমরা রবীন্দ্রগীতি করতাম, তারপরে আর কেউ সেরকম ভাবে এখন, যেমন রবীন্দ্রসঙ্গীতে অনেকে এসেছে কিন্তু নজরুল গীতিতে সেভাবে আসেনি। নজরুলগীতে সেভাবে আসেনি, সেটা খুব দুঃখজনক। তো আমি সেটাই তোমাকে বলবো যে নজরুল, বা যেহেতু তুমি মানে একাডেমিক দিকটাও এতটা পারদর্শী, তো এরকম কিছু কাজ করো, এরকম কিছু জিনিস করো যেটা আগামী প্রজন্মের কাছেও একটা মাইল ফলক হয়ে থেকে যাবে। এটা তোমার কাছে আমার আর্জি রইল। আর ওই যে বললাম, এখনো কিন্তু 64 বছরটা কিছুই নয়, সুতরাং আপনারাও নিশ্চয়ই সহমত আমার সাথে। প্রিন্সিপালের কাজ করছি না, কত আমার প্রিন্সিপাল তো তোমার হয়েই এলো আর কি, মানে অবসর নেওয়ার সময় সামনে জানুয়ারি, যদি না বাড়ে, শুনছি বাড়বে। আচ্ছা, যাই হোক, বাড়লে তো খুবই ভালো। কিন্তু তার মধ্যেও কিন্তু এটা আমি অন্তত ব্যক্তিগতভাবে খুব চাই, এবং তোমার সাথে যখনই দেখা হয় আমি কিন্তু এই কথাটা তোমাকে বলি। আমরা একদম অনুষ্ঠানের শেষে পৌঁছে গেছি। তোমার একটা গান দিয়ে, তোমার নিজের মনের ইচ্ছে মতো একটা গান দিয়ে আমরা আজকে এই পর্বটা শেষ করবো। আমি থাকি শুধু গাইতে তোমার গান, দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান। আমি থাকি শুধু গাইতে তোমার গান। অনেক ধন্যবাদ তোমাকে। ভালো থাকো, আনন্দে থাকো, এবং আমাদের আরো সুন্দর গান উপহারটা। অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন এতক্ষণ, আমি শুভদীপ বলছি এই অনুষ্ঠানে। আপনারাও সাথে থাকবেন, আমাদের এই পেজটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনাদের অনুষ্ঠান কেমন লাগলো তাও জানাবেন। নমস্কার।